আচ্ছা, এই ভিডিওর ক্লিপটা তো দেখেছই, ফেসবুকে বিশাল ভাইরাল হয়েছিল। আসলে এটি একটি আসামি মুভি। সত্যি গল্পটি অসাধারণ। তো চলো এই গল্পটি আজকে জানা যাক। আর গল্পের শেষটা এমন, তোমার চোখের জল ধরে রাখতে পারবে না। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই দুটি ছেলে মেয়েকে বাগানে শুয়ে থাকতে দেখি। না, তারা গল্প করছিল। তো ছেলেটির নাম দাফাং আর মেয়েটির নাম তৃষ্ণা। তারা আসলে একে অপরকে ভালোবাসে। এবারে বুঝতেই পারছো দুজন আছে মানে কত গল্প হচ্ছে। মানে গল্প করতে করতে বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে নেয়। মজা করলাম, তারা আসলে ভবিষ্যৎ নিয়েই কথা বলছে। তো হঠাৎই দাফাং এর কাছে একটা ফোন আসে। তারই বন্ধু সুভাষ করেছে। সুভাষ দাফাংকে দেখা করতে বলে। তখন দাফাং তৃষ্ণাকে বলে বাড়ি যেতে। তো তৃষ্ণা এতে রাগ করে। সে বলে, তোমার বন্ধু যখন ফোন করে তুমি সঙ্গে সঙ্গে চলে যাও, আর যখনই আমরা একটু সময় করে কথা বলতে আসি আর তখনই তোমার বন্ধুর ফোন করতে হয়। দাফাং বলে, তুমি বাড়ি যাও, আমরা পরে আবার দেখা করবো। বলেছে তার গার্লফ্রেন্ডের কথা না শুনে যে সাইকেল নিয়ে চলে যায়। তো তৃষ্ণাও একটু অভিমান নিয়ে সেখান থেকে চলে যায়। তো পরের সিনে একটি মেয়েকে দেখতে পাই, এর নাম জোনাকি। আর এই যে তার মা রমলা। তো জোনাকির বাবা নেই। তো জোনাকি রেডি হয়ে কলেজে চলে যায়। তো এর পরের সিনে আর একজনকে দেখতে পাই, এর নাম কুকাইডু। জোনাকির মা রমলা আর কি এদের বাড়িতেই কাজ করে। তো এই কুকাইডুর স্বভাব খারাপ। সে সবসময় রমলাকে খারাপ দৃষ্টি দিয়ে দেখতো, আর এই কথায় সে কথায় তাকে পটানোর চেষ্টা করতো। কিন্তু রমলা তাকে পাত্তাই দেয় না। সে জাস্ট কাজ করে সেখান থেকে চলে যায়। তো সেখানে একটি ছেলেকে দেখতে পাই, এর নামই সুভাষ। এই হলো কুকাইডুর একমাত্র ছেলে। আর এই সেই বন্ধু যে দাফাং এর কাছে ফোন করে। তো সুভাষ এখন দাফাং এর সঙ্গেই কথা বলতে যাচ্ছে। তো এইদিকে কলেজে দেখতে পাই জোনাকি আর তার এক বান্ধবী লাক্সা কলেজের একটি মেয়েকে ডান্স শেখাচ্ছে, কারণ কয়েকদিন পরেই কলেজে প্রোগ্রাম আছে। তখনই রাক্সার কাছে একটা ফোন আসে। ফোনটা আসলে সুভাষই করেছে, কারণ সুভাষের গার্লফ্রেন্ডই হচ্ছে এই রাক্সা। তো সুভাষ রাক্সাকে বলে বাইরে আসতে। রাক্সা বলে, না এখন আমি ব্যস্ত আছি। কিন্তু সুভাষ শুনতে চায় না, সে বারবার তাকে রাখতে থাকে। তো রাক্সা এইবারে জোনাকিকে নিয়ে কলেজের পিছনে একটা জঙ্গলে আসে। তো সেখানে সুভাষ আর দাফাং বসেছিল। তো সুভাষ দাফাংকে বলে, আমি আর রাক্সা ওইদিকে একটু যাচ্ছি, তোরা দুজন এখানে বস আর পাহারা দে। তো এরপরে সুভাষ আর রাক্সা জঙ্গলের মধ্যে চলে যায়, আর দাফাং আর জোনাকি এখানেই বসে থাকে। তো এইদিকে সুভাষ আর রাক্সা জঙ্গলের মধ্যে মঙ্গল করছে, আর এইদিকে জোনাকি আর দাফাং এমনি বসেছিল। আর কিছু পাড়ার ওই 420 ছেলে, মানে এদের পেটে একটু পড়েও ছিল, তারা আড্ডা মারতে মারতে আসছিল এবং জোনাকি আর দাফাংকে ওই জঙ্গলের মধ্যে বসে থাকতে দেখে। এবং এরা জোনাকি আর দাফাং এর কাছে আসে, আর কোনো কথা নেই দাফাংকে ধরে মারতে থাকে আর বলে, তোরা অসভ্যতামি করছিস, আমাদের এই জায়গার বদনাম করবি। হ্যাঁ, দাফাং এর কিছু বলার সুযোগই দেয় না। দাফাং মার খেতে খেতেই বলে, তোমরা ভুল ভাবছো, আমরা কিছুই করিনি, আমরা শুধুই বসেছিলাম। কিন্তু কে শোনে কার কথা? ওইদিকে রাক্সা দেখতে পায় দাফাংকে ধরে কিছু ছেলে মারছে। রাক্সা সুভাষকে বলে, ওরা তোমার বন্ধুকে ধরে মারছে, তো শিগগিরই চলো ওকে বাঁচাই। সুভাষ বলে, পাগল নাকি তুমি? আমরা এখন যদি ওর কাছে যাই তাহলে আমাদেরকেও ধরে মারবে আর আমাদেরও মান সম্মান সব যাবে। তার চেয়ে চলো এখান থেকে আমরা চুপিসারে পালিয়ে যাই। এবং সুভাষ রাক্সাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে সুভাষকে তো মারতেই থাকে, আবার কেউ ভিডিও করে এবং ছেলেগুলো এদেরকে টেনে টেনে গ্রামের দিকে নিয়ে আসতে থাকে। তো গ্রামের এক লোক সেখানে বসেছিল, সে এদেরকে এইভাবে আসতে দেখে বলে, কি হয়েছে দাঁড়া। তো ছেলেগুলো লোকটিকে বলে, এরা জঙ্গলে বসে কীর্তি করছিল, হাতে নাতে ধরে ফেলেছে। তো লোকটি এদেরকে বলে, তোরা এসব করছিলিস? দাফাং বলে, না না কাকা, বিশ্বাস করো আমরা কিছুই করিনি, এরা হঠাৎ আমাদেরকে দেখেই এমন করতে শুরু করেছে। লোকটি বলে, আচ্ছা ঠিক আছে, এখন বাড়ি যা, কাল পঞ্চায়েত বলা হবে, আর কালকে অবশ্যই তোরা পঞ্চায়েতে উপস্থিত থাকবি। ওখানেই কে ঠিক কে ভুল সব বিচার করা হবে। তো এরপরে এরা দুজন সেখান থেকে চলে আসে। তো দাফাং এসে এইবারে সুভাষকে ফোন করে, কিন্তু সুভাষ জেনে শুনেই ফোনটা ধরে না। দাফাং আবারও ফোন করে, কিন্তু সুভাষ এইবারে ফোন কেটে দেয়। তো বিকেল বেলা পুরো গ্রামে মাইকে প্রচার করে দেওয়া হয়, কাল পঞ্চায়েত বসবে এবং জোনাকি আর দাফাং এর বিচার করা হবে। তো এর ফলে পুরো গ্রাম জানাজানি হয়ে যায়, যার ফলে দাফাং এর গার্লফ্রেন্ড তৃষ্ণাও জেনে যায়। সেভাবে দাফাং তার সঙ্গে এমনটা করলো, তাকে ধোকা দিল, আর ওই জঙ্গলের ওই ভিডিওটাও সবাই দেখতে থাকে। তো সন্ধ্যেবেলা দাফাং তৃষ্ণাকে ফোন করে আর বলে, আমি তোমার বাড়ির বাইরেই আছি, একবারটি এসে দেখা করো। তো তৃষ্ণা ছুটতে চলে আসে তার কাছে। এসে তৃষ্ণা বলে, তুমি এমনটা কি করে করতে পারলে? আমি তোমাকে তো অনেক ভালোবাসি, তুমি জানো। দাফাং বলে, বিশ্বাস করো আমি এমন কোনো কাজই করিনি, আমি শুধুই বসেছিলাম। আমি তোমার পায়ে ধরে বলছি, আমি সত্যিই কিছু করিনি। কিন্তু তৃষ্ণা কিছু বলে না, সে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। আর এইদিকে জোনাকিকে দেখতে পাই, সে অনেক কান্না করছে, কারণ তার নামে বদনাম পুরো গ্রাম ছড়িয়ে গেছে। আর একটা মেয়ের পক্ষে এরকম বদনাম সহ্য করা সত্যিই কষ্টকর। সে তার মাকে বলছে, বিশ্বাস করো মা, আমি কিছুই করিনি, ওরা আমাদের উপরে মিথ্যে বদনাম দিচ্ছে। তার মা বলে, আর কি করবি মা, আমরা তো গরিব, ইচ্ছা মতো জুলুম তো করবেই, আমি জানি তুই কেমন, তোকে আমি বিশ্বাস করি। আর এদিকে দাফাং কোনো মতে সুভাষকে খুঁজে পায় এবং তাকে বলে, ভাই আমি ফেসে গেছি, তোর বাবা তো গ্রামে একটা মান আছে, তোর বাবাকে বল না যদি কোনো রকম ব্যবস্থা
ব্যবস্থা করতে পারে। আর তুই তো সব সত্যিই জানিস, তুই আমার বন্ধু হয়ে এটুকু সাহায্য কর না। ওইদিকে তৃষ্ণাও আমাকে ভুল বুঝছে। সুভাষ দাফাং এর ওপরে খেপে গিয়ে বলে, পাগল হয়েছিস নাকি? আমি বাবাকে এইসব বলতে যাব? তাহলে তো আমিই ফেসে যাব, আর এইসব জানতে পারলে বাবা আমাকে মেরেই ফেলবে। আর গ্রামে বাবার একটা বিরাট মান আছে, আর বাবার মান সম্মান গেলে বাবা আমাকে ছেড়ে কথা বলবে না। আর কাল যদি পঞ্চায়েতের সামনে আমার নামে কোনো কথা বলিস তোর আমি দেখে নেব, দরকার পড়লে মেরেও ফেলবো, বলে দাফাংকে সুভাষ হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে প্রকৃত বন্ধু নির্বাচন করা তথা মানুষ চেনা। তো পরের দিন গ্রামে পঞ্চায়েত বসে, গ্রামের সবাই সেখানে উপস্থিত হয়। তো দাফাং সেখানে বলে, আমরা ওখানে কোনো অকাজ করিনি, আমরা শুধুই বসেছিলাম। তখন ওই ছেলেগুলি বলে, চুপ, একদম চুপ। কুকীর্তির সত্যি সামনে আসলে সবাই এরকম বলে, হ্যাঁ, ভূতের মুখে আবার রাম নাম। তো গ্রামের কেউ কেউ আবার বলে এদের গ্রাম থেকে বহিষ্কার করে দেওয়া হোক, কেউ বলে এদেরকে বিয়ে দিয়ে দেওয়া হোক। দাফাং বলে, বিয়ে মানে? আমার তো বাড়িও নেই, আর এখন তো আমি কোনো কাজও করি না। কুকাইডু বলে, তাহলে থাকিস কোথায়? দাফাং বলে, আমার এক কাকার বাড়িতে আমি থাকি। কুকাইডু বলে, ঠিক আছে, নদীর পাড়ে আমার একটা একচেলি ঘর আছে, ওখানেই তোরা থাকবি, কিন্তু তোদের বিয়ে করতেই হবে। এরপরে সকল গ্রামবাসীরা তাদেরকে জোর করে টেনে হিঁচড়ে মন্দিরে নিয়ে আসে। ওইদিকে তৃষ্ণার এক বান্ধবী এই খবরটা তাকে জানায়। তৃষ্ণাও কাঁদতে কাঁদতে সেখানে ছুটে আসে, কিন্তু তার মধ্যেই দাফাং জোনাকের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়। তৃষ্ণা এই দৃশ্য দেখে সহ্য করতে পারে না, তার বুক ফেটে যাচ্ছে। তার সঙ্গে কাটানো দাফাং এর পুরনো স্মৃতিগুলো তার চোখের সামনে ভেসে উঠছে, আরও সে কষ্ট পাচ্ছে। তো এইদিকে জোনাকি আর দাফাং এর বিয়ে তো হয়, কিন্তু জোনাকি তার মায়ের সঙ্গেই থাকে। দুদিন কেটে যায়। এরপরে দাফাং জোনাকির কাছে আসে। দাফাং বলে, যা হবার হয়ে গেছে, এতে তো আমাদের কোনো হাত নেই, কিন্তু এখন তো আমরা স্বামী স্ত্রী, চলো আমি তোমাকে নিতে এসেছি। জোনাকি বলে, এসব বিয়ে আমি মানি না, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না, আমি যাবো না, আমি মায়ের সঙ্গেই থাকবো। কিন্তু জোনাকির মা বলে, দেখ মা, তোকে একদিন না একদিন যেতেই হবে, তোদের বিয়েটা যেভাবেই হোক না কেন, তোরা তো স্বামী স্ত্রী, তোকে তোর স্বামী অর্থাৎ দাফাং এর সঙ্গেই থাকতে হবে। আর যদি তুই এটা না করিস তাহলে গ্রামের লোক আমাদের বহিষ্কার করে দেবে, আমাদের এক ঘরে করে দেবে। তো জোনাকির মা দাফাংকে বলে, তুমি কাল এসো, ওকে নিয়ে যেও, আমি ব্যাগটা গুছিয়ে রাখবো। তো পরের দিন দাফাং এর সঙ্গে জোনাকি তাদের নতুন বাড়িতে আসে, অর্থাৎ কুকাইডু যে জমিটা তাদেরকে দিয়েছে। তো দাফাং সারাদিন কষ্ট করে বাঁশ কাটে, পুরানো দরমা জোগাড় করে কোনো রকমে বাসযোগ্য একটা ঘর বানায়, আর জোনাকিও তাকে হাতে হাতে একটু সাহায্য করে দেয়। আর গ্রামের কিছু লোক তাদেরকে রান্নার জন্য হাঁড়ি, কড়া, স্টোভ ইত্যাদি দেয়। তো এরপরে রাত হয়, এরা শুয়ে পড়ে। তবে হ্যাঁ, এরা আলাদা শোয়। তো সকালবেলা দাফাং উঠে দেখে জোনাকি ঘরের পাশেই একটা উনান তৈরি করছে। দাফাং বলে, আমি সাহায্য করব? জ্যোৎস্না বলে, না, আমি পারি। আর মা এসে খাবার দিয়ে গেছে, ঘরে বাড়াই আছে, খেয়ে নাও। তো দাফাং খেয়ে দে এবার কাজ খুঁজতে সে বেরোয়। তো সে গ্রামের মধ্যে আসতেই লোকজনেরা টোন কাটতে শুরু করে। তো দাফাং এদের কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তো দাফাং কাজের জন্য অনেক জায়গায় যায়, কিন্তু তাকে কেউ কাজ দিচ্ছে না। তাদের কথা, যে মেয়ে নিয়ে বাগানে যায় তাকে কাজে নেওয়া মানে বদনাম কুড়ানো। তো দাফাং সারাদিন কাজ খুঁজেও পায় না। তো অবশেষে রাতের বেলা সে বাড়ি ফেরে এবং দুজনে ওপর নিচে করে শুয়ে পড়ে। তো সকাল হতেই দাফাং আবার কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। তো দাফাং একটা ফ্যাক্টরিতে আসে এবং কাজের কথা বলে। তো সেখানকার লোকটি বলে, ও আচ্ছা, সেই ভিডিও ভাইরাল হয়েছিল, তুই সেই না, ভালো তো মাল পেয়েছিস, এবং এই সেই বলে আরো বাজে মন্তব্য করতে থাকে। তো দাফাং রেগে গিয়ে তাকে মারতে ধরতে প্রায় যায়। তো কোনো রকমের সামলে দাফাং সেখান থেকে চলে আসে। তো এরপরে অনেক ঘুরে দাফাং একটা ইট ভাটায় কাজ পায়। তো ওখানকার লোকটি বলে, দেখো ভাই, তোমার ব্যাপারে সব জানি, কিন্তু তোমার পরিস্থিতি অনুযায়ী তোমাকে আমি কাজ দিচ্ছি, কিন্তু এখানে যদি কোনো উল্টোপাল্টা কাজ করো তখনই কিন্তু তোমাকে তাড়িয়ে দেবো। দাফাং বলে, না না, কোনো কিছুই হবে না, আমি শুধুই কাজ করব। তো এখানে সিন কাট হয়। তো রাতের বেলা রমলা তার মেয়েকে দেখতে এসছে। জোনাকি তার মাকে পেয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে। তো এরপরে তারা ঘরে আসে এবং খাওয়া দাওয়া করছিল। তখন রমলা এদেরকে বলে, তোমাদের সঙ্গে যেটা ঘটে গেছে ওটা ভুলে যাও, এখন কিন্তু তোমরা স্বামী স্ত্রী, সুতরাং তোমরা একসঙ্গেই মানিয়ে গুছিয়ে থাকবে। হ্যাঁ, আজ কিছু নেই, কিন্তু একদিন তোমাদের সব হবে, শুধু ধৈর্য ধরে একসঙ্গে থাকো। তো দাফাং বলে, চিন্তা করবেন না মা, আমি সবভাবেই চেষ্টা করব জোনাকিকে ভালো রাখার। জোনাকির মা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং সেখান থেকে সে বাড়ি ফিরে আসে। হ্যাঁ, তারপর থেকেই এরা একসঙ্গে থাকে, তবে ওই ওপর নিচে করে শোয় আর প্রয়োজন বিশেষ কথাবার্তা হয়, এছাড়া তাদের মধ্যে অত ঘনিষ্ঠতা নেই। তো এইভাবেই কয়েক মাস পার হয়ে যায়। এখন তাদের মধ্যে যথেষ্ট মিল আছে। তো এই রকমই একদিন জোনাকি স্নান করছিল আর দাফাং প্রতিদিনের মতোই কাজে চলে যায়। অতঃপর জোনাকি ঘরে এসে দেখে দাফাং টিফিন নিতে ভুলে গেছে, তাই সে নিজেই দাফাং এর কাজের এখানে টিফিন নিয়ে চলে আসে। আর এখানে দাফাং যেভাবে কাজ করছে, এত কষ্ট করছে, এইসব দেখে জোনাকির মনে দাফাং এর প্রতি একটু ভালোবাসার উদ্রেক হয়। তো এরপর থেকে তাদের সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হতে শুরু করে। তাদের সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হয়। তারা একে
অপরের সুখ দুঃখের কথা শেয়ার করে, একটু হাসি ঠাট্টাও করে। তো একদিন জোনাকি দাফাংকে বলে, আমাদের বিয়ের পরে আমার পড়াশোনা তো বন্ধই হয়ে গেছে, আমি আবারও পড়াশোনা শুরু করতে চাই। দাফাং বলে ঠিক আছে কলেজে চলো। তো এরপরে একদিন তারা কলেজে আসে আর দাফাং প্রিন্সিপালের সঙ্গে কথাবার্তা বলে যে জোনাকিকে আবারও কলেজে ভর্তি করিয়ে নেন। কিন্তু প্রিন্সিপাল বলে জোনাকিকে আমরা আর কলেজে অ্যাডমিশন দিতে পারবো না, কারণ ওকে কলেজে নিলে আমাদের কলেজেরই বদনাম হবে আর অন্যান্য বাচ্চারা নষ্ট হবে, এটা আমি কখনোই চাই না। তো কলেজ থেকে যখন তারা ফিরছিল, কলেজের স্টুডেন্টরা তাদের উপরে টোন কাটতে শুরু করে। এইসব আর সহ্য করতে পারে না জোনাকি, সে অনেক কষ্ট পায় এবং কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। দাফাং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু হয় না। তো রাতের বেলা শুয়ে, হ্যাঁ তারা একসঙ্গেই শোয় এখন। জোনাকি কলেজের বিষয়টি নিয়ে মন খারাপ করেছিল। তখন দাফাং তার ছোটবেলার একটা গল্প বলে। তো দাফাং যখন ছোট ছিল তার বাবা অত্যন্ত মদ খেত এবং দাফাং এর মাকে মারধর করত। কোনো দিন দাফাংকেও মার খেতে হতো এবং এটা প্রায় দৈনন্দিনই চলতো। তো অতিরিক্ত মদ খাওয়ার কারণে দাফাং এর বাবা একদিন মারা যায়। এর কিছুদিন পরে দাফাং এর মাও অসুস্থ হয়ে পড়ে এবং কয়েকদিনের মধ্যেই তার মাও মারা যায়। তারপর থেকেই দাফাং একা, কিন্তু তারপরেও সে হাল ছাড়েনি। সে জীবনের সঙ্গে যুদ্ধ করে এখনো পর্যন্ত বেঁচে আছে। সে ছোটবেলা থেকেই কষ্ট ভোগ করে আসছে। তো জোনাকি দাফাং এর ছোটবেলাকার এইসব কথা শুনে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে এবং সে দাফাংকে তার কাছে ডাকে এবং দাফাং এর এতদিনের জমানো কষ্ট সে সব শোষণ করে। হ্যাঁ, আজকের পর থেকেই তারা স্বামী স্ত্রীর সম্পর্কে অগ্রসর হলো। তো এরপর থেকেই তাদের সম্পর্ক পূর্ণতা পায়। তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছে এবং তাদের মধ্যে খুনসুটি চলতেই থাকে। তারা অনেক সুন্দর সময় কাটাতে থাকে। তো এর মধ্য দিয়ে বেশ কিছু মাস কেটে যায়। তো জোনাকিও প্রেগনেন্ট হয়ে যায়। এতে এরা দুজনাই খুব খুশি হয়। তো এর কিছুদিনের মধ্যেই দাফাং একটা পুরানো গাড়ি কেনে, কারণ নিজের গাড়ি হলে ইনকামটা একটু বেশি হবে। তো এতে জোনাকি খুব খুশি হয়, গাড়িটিকে পুজোও করে। তো তাদের জীবন আস্তে আস্তে সুন্দর হতে শুরু করে। তো এরপরে একদিন তাদের বাড়ির সামনে দিয়ে এক সবজিওয়ালা যাচ্ছিল এবং সে সবজি দেওয়ার বাহানায় জোনাকিকে উল্টোপাল্টা মিন করতে থাকে। এতে দাফাং খুব রেগে যায় এবং জুতো নিয়ে তাকে মারতে যায়। আর এইদিকে জোনাকি চিল্লিয়ে ওঠে, তার অসহ্য পেটের যন্ত্রণা হচ্ছে এবং সে মাটিতেই পড়ে যায়। তো দাফাং তড়িঘড়ি করে জোনাকিকে হসপিটালে নিয়ে আসে। তো ডাক্তার বলে ভয়ের কিছু নেই, একটু দুর্বল হয়ে গেছে, ওর দিকে একটু খেয়াল রেখো। তো এরপরে তারা বাড়ি চলে আসে। তো এরপরে জোনাকির মা জোনাকিকে দেখতে আসে এবং দাফাং এই সুখবরটি তার শাশুড়ি মাকে দেয়। জোনাকির মা বলে, আমি খুব খুশি হলাম তোমরা একে অপরকে মানিয়ে নিয়েছো। আর হ্যাঁ, অসুবিধা হলেই আমাকে খবর দিবি একটু, আমি এখন আসি, কাজে যেতে হবে। তো জোনাকির মা কুকাইডুদের বাড়িতে কাজে আসে আর কুকাইডু এসে জোনাকির মা রমলার সঙ্গে ওই ছ্যাবলামি করতে থাকে। বলে, তোমার যদি কিছু প্রয়োজন পড়ে তুমি আমাকে এসে বলবে, এতে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হবে, তুমিও দেবে কিছু আমিও দেবো কিছু। রমলা বলে, কিছু দোয়াদুবির দরকার নেই, আমি এই কাজ ছেড়ে দিলাম, আমি চললাম বাড়ি। এবং রমলা সেখান থেকে চলে আসে। তো দেখতে দেখতে 8 মাস পার হয়ে যায়। দাফাং আস্তে আস্তে তাদের বাড়িটা দরমা থেকে ইটের দেয়ালে পরিণত করে আর জোনাকিকেও ভালোভাবেই খেয়াল রাখে। তো এরপরে একদিন ডাক্তার জোনাকির ডেলিভারি ডেটও বলে দেয়। তো দাফাং জোনাকিকে বাড়ি পৌঁছে দিয়ে সে তার কাজে বেরিয়ে পড়ে। তো দাফাং বাজারের মধ্যে একটা খেলনার দোকান দেখে। সে তার আগত বাচ্চার জন্য একটা ঝুমঝুমি কেনে এবং সে খুব আনন্দেই ছিল। তো রাতে বাড়ি ফেরার সময় দাফাং তার বন্ধু বান্ধবের সঙ্গে নিয়ে বসে, কারণ সে বাবা হতে চলেছে এই আনন্দে। তো এই করতে করতে রাত 11টা বেজে যায়। তো দাফাং বাড়ি আসছে না দেখে জোনাকি দাফাং এর কাছে ফোন করে। দাফাং বলে, হ্যাঁ যাচ্ছি, এই কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। দাফাং যে আজকে খেয়ে রয়েছে এটা তো জোনাকি জানতে পারে না। দেখতে দেখতে রাত আরো গভীর হয়ে যায়, কিন্তু দাফাং তখনও ফেরে না। এবারে জোনাকি ও তার মা চিন্তায় পড়ে। জোনাকি বারবার ফোন করতে থাকে কিন্তু দাফাং ফোন রিসিভই করছে না। তো এরপরে আরো কিছুটা সময় পেরিয়ে যায়, কিন্তু দাফাং এর ফেরার পাত্তা নেই। তো জোনাকি ও তার মা এইবারে খুঁজতে বেরোয়। তো আশপাশে কিছুটা খোঁজার পরে তারা আবার বাড়ি চলে আসে। তো জোনাকির মা বলে, হয়তো কোনো কাজে আটকে গেছে, তুই শুয়ে পড়, ঠিক চলে আসবে, আর আজকে আমি তোর সঙ্গেই থাকছি। তো জোনাকি শুয়ে পড়ে কিন্তু তার ঘুমিয়ে আসছে না, শুধুই উশিপাশি করছে আর টাইম দেখছে। তো এরপরে সকাল হয়ে যায়। বাইরে লোকজনের কথাবার্তার আওয়াজ শুনে জোনাকিরা বাইরে আসে এবং দেখে সব লোকজন একদিকে ছুটে যাচ্ছে এবং জোনাকিরাও তাদের পিছু পিছু সেখানে আসে। আর আমরা দেখতে পাই পুলিশ দাফাং এর গাড়িটি জল থেকে তুলছে। এটা দেখে জোনাকি ভয় পেয়ে যায় এবং সে কেঁদে ওঠে। তারপরে দেখতে পাই গাড়ির মধ্যেই দাফাং এর নিথর দেহ। আসলে কাল রাতে যখন দাফাং বাড়ি ফিরছিল তখন সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই নদীর মধ্যে পড়ে যায়। আর এইদিকে জোনাকি তো পাগলের মতো হাউ হাউ করে কাঁদছে। দাফাং এর এইভাবে চলে যাওয়া জোনাকি যেন মানতেই পারছে না। সে কাঁদতে কাঁদতে একসময় সংজ্ঞা হারায় এবং এত কষ্টের মাঝেই তার প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় এবং ওখানের মহিলারা জোনাকির ডেলিভারি করানোর চেষ্টা করে। তো জোনাকি একটা বাচ্চার জন্ম দেয়, কিন্তু দাফাংকে সারা জীবনের মতো সে হারিয়ে ফেলে। তাদের সদ্য সাজিয়ে তোলা সংসারটা এইভাবেই ভেঙে যায় আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়।
দেখো, শুরুটা হয়তো আমাদের হাতে থাকে না, কিন্তু শেষটা আমরা সুন্দর করতেই পারি। দাফাং যদি নেশাটা না করতো তাহলে আজকের সকালটা হয়তো সুন্দর হতো। আমাদের এই সামান্য ছোট্ট ছোট্ট ভুলই পরবর্তীতে অনেক বড় ক্ষতি করে দেয়। আর হ্যাঁ, সুভাষের মতো বন্ধুর থেকে সবসময় দূরে থাকাটাই শ্রেয়। তো যাই হোক, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।